গোপালগঞ্জে কারফিউ চলছে, হামলার ঘটনায় আটক ২০, হামলায় ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করলেন কারা মহাপরিদর্শক। এনসিপির পদযাত্রা ফরিদপুরে, আজ সারা দেশে বিক্ষোভ, গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি পালনের ঘোষণা নাহিদ ইসলামের। নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জের রক্তক্ষয়ী সংঘাতের পরিকল্পনা কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বললেন রিজভী। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ২৪ জুলাই পর্যন্ত মুলতবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে কারফিউ চলছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। যৌথ বাহিনী গতকাল রাতে অভিযান চালিয়ে আটক করেছে ২০ জনকে। সকাল থেকে রাস্তায় রিকশা, ইজি বাইক চলাচল করলেও অন্য কোনো যানবাহন দেখা যায়নি। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরও হয়নি। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অফিস আদালতে সমাগম নেই বললেই চলে, আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন হচ্ছে না। তবে শহরে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। দুপুর ১টার পর সেনাবাহিনীকে সাঁজোয়া যান নিয়ে টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। তারা স্থানীয়দের ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন। এদিকে এনসিপির পদযাত্রা ও সভাকে ঘিরে দফায় দফায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর। বেলা ১১:১৫টায় গোপালগঞ্জ জেলা কারাগারে গিয়ে পৌঁছান। তিনি জেলা কারাগারের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। সেনাবাহিনীর সহযোগিতায় কারাগারে হামলার ঘটনা ট্যাকেল দিতে পেরেছেন উল্লেখ করে তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। পরে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করেন। বুধবার এনসিপির পদযাত্রা ও সভাকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীরা সারা রাত জেলা কারাগারের সামনে সতর্ক অবস্থানে ছিলেন। জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ফরিদপুর পৌঁছেছে। ফরিদপুরে জনতার মোড়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শহরে জনতা ইমামউদ্দিন স্কয়ারে সমবেত হচ্ছেন নেতাকর্মীরা। সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মী সহ ছাত্র জনতা। কর্মসূচিতে যোগ দিতে খুলনা থেকে সড়ক পথে কিছুক্ষণ আগে ফরিদপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি ফরিদপুর সার্কিট হাউস থেকে শহরের জনতা ব্যাংকের মোড়ে নির্মিত মঞ্চে সমাবেশে যোগ দেবেন। বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচি উপলক্ষে ফরিদপুর শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচির ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ফেসবুকে স্ট্যাটাসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আবারও গোপালগঞ্জে যাবেন তারা। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে কর্মসূচি করা হবে। গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে। তিনি বলেন, গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। শহীদ বাবু মোল্লা, শহীদ রথিন বিশ্বাসের গোপালগঞ্জকে পুনরুদ্ধার করা হবে। মকসুদপুরে কোটালীপাড়ায় শহীদদের কবর রয়েছে। এ মাটি মুজিববাদীদের হতে দেওয়া হবে না। সেই সঙ্গে দেশের ১ ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘাতের পরিকল্পনা কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোন ঘটনা ঘটলে সরকারকে না বলে বিএনপিকে কেন বলা হয়? কেন তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হয়? সকালে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করে। নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে রিজভী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কৃষক দলের ১১ জন মারা গিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা চলে যাবার ৩ দিন পর্যন্ত কোনো সরকার ছিল না। ৩ দিন পর যখন সরকার গঠন হলো, সবার প্রচেষ্টায় দেশের মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। রিজভী প্রশ্ন তোলেন, একটি গণতান্ত্রিক আন্দোলনের পর গঠিত সরকারের সময় কেন মফ কালচার তৈরি হবে? ঘটনা হলে যে ঘটনা মিটফুটের সামনে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে,
তার জন্য তো সব সময় যে কোনো হত্যাকাণ্ড, রক্তপাত সরকারকে অভিযোগ করে। আপনারা সরকারকে বললেন না, আইন শৃঙ্খলার জন্য দায়ী দায়িত্ব তো সরকারের, তাকে কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না। মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি 17-18 বছর লন্ডনে রয়েছেন, যিনি নিজেই নিপীড়িত নির্যাতিত শেখ হাসিনার দ্বারা, তার বিরুদ্ধে কথা বলছেন। সবাই চায় যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারাই অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে বিভাজন করছেন। গোপালগঞ্জের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 19 জুলাই জামায়াতের মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ ঘটনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। আওয়ামী যুবলীগের এই সশস্ত্র সন্ত্রাস, অস্ত্র নিয়ে রাজপথে নামা এবং 15 বছর তারা এটা করেছে, তাদের এই ফ্যাসিস্ট নেত্রী পালিয়ে যাওয়ার পরও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশ তারা দেখাচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ডিসি অফিসে, এসপি অফিসে হামলা করেছে, কারাগারে হামলা করেছে, এটা খুবই ন্যাক্কারজনক। এর আমরা তীব্র নিন্দা জানাই। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবু সহ 49 আসামির সকলের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। আপিলের উপর প্রথম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে পরবর্তী এই দিন ঠিক করেন। এই মামলার পলাতক 2 আসামি মোহাম্মদ হানিফ ও মাওলানা তাজউদ্দিনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দিয়েছে আপিল বিভাগ। আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডিএজি আব্দুল্লাহ আল মাসুদ। এর আগে গত বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবুর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিফট আপিল করলে গত 1 জুন তা মঞ্জুর করে আপিল করার অনুমতি দেয় প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনা সহ নেতাকর্মীদের উপর এ হামলা হয়। এতে দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত হন, আহত হন কয়েকশো নেতাকর্মী। মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বমঞ্চে গৌরবের স্থান অর্জন করেছে বাংলাদেশ। এতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি। ওয়াশিংটনে সেফ বাংলাদেশের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি। ক্ষুদ্র ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ যেন শহীদদের রক্তে রাঙা বিজয়কে ভুলুণ্ঠিত করতে না পারে। সম্প্রতি ঐক্যবদ্ধ শক্তির মধ্যে কিছুটা ফাটল দেখা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় এবং খুনিদের বিচার নিশ্চিত করতে এখনো অনেক কাজ বাকি বলে মন্তব্য করেন তিনি। বিভেদ তৈরি করে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করে বলেন, পলাতক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, সেই ঐক্যে ফাটল দেখা দিয়েছে। সুতরাং আমি বলতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং ঐক্যবদ্ধ হয়েছিলেন বলে শেখ হাসিনার পতন ঘটেছিল, সকল ফেসিবাদী যে শক্তির যে বিরুদ্ধ শক্তি, ঐক্যবদ্ধ শক্তি, তারা যাতে সকলে আবার ইউনাইটেড হন, যাতে আবার পরাজিত শক্তিরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আবার যাতে স্বৈরাচারী খুনিরা যাতে সুযোগ নিতে না পারে, সেই জন্য সেই কঠিন ঐক্যটা বজায় রাখতে হবে। শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহতের পরদিন 17 জুলাই কোটা সংস্কার আন্দোলনের ক্ষোভের বারুদ ছড়িয়ে পড়ে চারিদিকে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিহতদের গায়েবানা জানাজা চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। 1 বছর আগে ঘটে যাওয়া 17 জুলাইয়ের ঘটনা প্রবাহ
উদ্ধাও নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমেদের রিপোর্টে। 17 জুলাই 2024 পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় ভিসি চত্বরেই গায়েবানা জানাজা পরে আন্দোলনকারীরা। এ সময় কর্মসূচি পণ্ড করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পণ্ড হয় কফিন মিছিল। এরপরে শুরু হয় হলে হলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ। এতে হলপাড়ায় শুরু হয় পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের সাথে হামলা চালায় ছাত্রলীগও। প্রায় ঘণ্টাব্যাপী চলে এমন অবস্থা। হল ছাড়তে বাধ্য হন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে হলের কর্তৃত্ব নেয়। 17 জুলাই কাকরাইল মোড় সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে চালানো কর্মসূচির সেই দুর্বিষহ সময়ের স্মৃতিকথা তুলে ধরলেন এই জুলাই যোদ্ধারা। পুলিশের মুখোমুখি, পুলিশ গুলি বর্ষণ করতেছে, একদিক দিয়ে টিয়ারশেল মারতেছে। সেই টিয়ারশেল এবং গুলিকে উপেক্ষা করে সামনের দিকে যতটুকু যাওয়া যায় আমরা সেই মৃত্যুকে উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটা ছিল এই জায়গাটায়, আমাদের অবস্থানটা ছিল ঠিক এই জায়গাটায়। এত মুহুর্মুহু গুলি করা হচ্ছিল যে সহ্য করতে পারছিলাম না। চিন্তা করছিলাম যে আমার তো জীবিত থাকতে হবে, এই স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন আবার দেখে যেতে হবে। তাই মনের ভিতরে একটা মনোবল তৈরি করে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। হঠাৎ করে কাছের ভিতর থেকে একটা গুলি এসে আমার ঠিক এই জায়গাটায় লাগে আর কি। তো হয়তোবা মহান রাব্বুল আলামিন অল্পের জন্য আমার চোখটা রক্ষা হয়। আমি না হলে হয়তোবা আজকে অন্ধ হয়ে যেতাম বা ওই সময়কার বিভীষিকাময় মুহূর্তে গুলি খেয়ে লাশ হয়ে পড়ে থাকতাম। অবস্থা বেগতিক দেখে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের স্পষ্ট প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। পরদিন সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে গত 3 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমদ ওবায়দুল্লাহ আল মাসুদকে ডেকে তাকে পদত্যাগ করতে বলেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 22 আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। 5 সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় মালিকানা সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দুল্লাহ আল মাসুদকে। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে পরিচালনা পর্ষদ বা বাংলাদেশ ব্যাংকে না জানিয়ে 1 মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টিও রয়েছে। খাগড়াছড়িতে 8ম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটক 4 জন হল খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার আরমান হোসেন, মোহাম্মদ সাকিব আলম, এনায়েত হোসেন, সাদ্দাম হোসেন। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক মোহাম্মদ মুনির ইসলাম ও মোহাম্মদ সোহেল ইসলাম পলাতক রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্কুল শিক্ষার্থী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত 27 জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর সেদিন রাতে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানে গভীর রাতে 6 যুবক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে শিক্ষার্থীকে গণধর্ষণ করে। পরিবারের লোকজন জানায় সামাজিক লজ্জা ও ভয় ভীতির কারণে মেয়েটি প্রথমে কিছু প্রকাশ করেনি। মানসিক ভারসাম্য হারিয়ে 12 জুলাই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসার পর জ্ঞান ফিরলে ঘটনাটি পরিবারকে জানায়। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা জানান শিক্ষার্থীর অবস্থা গুরুতর। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ার দাদি ও নাথ বউকে গলা কেটে হত্যার মামলায় পলাতক আসামি সৈকত হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সৈকত হাসান বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকার সোহেল ইসলামের ছেলে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন ইসলামপুর হরিগাড়ি গ্রামের মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলি বেওয়া এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন। সম্পর্কে তারা দাদি, শাশুড়ি ও নাত বউ। একই ঘটনায় আহত হন একই গ্রামের কিশোরী বন্যা। স্বজনরা জানান সৈকত দীর্ঘদিন ধরে বন্যাকে উত্ত্যক্ত করত এবং বিয়ের প্রস্তাব দিয়েছিল। পরিবার এর প্রতিবাদ জানালে সৈকত ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার রাতে সৈকত ও তার সঙ্গে থাকা
থাকা আরও 27 জন দুর্বৃত্ত ঘরে ঢুকে প্রথমে হাবিবাকে পরে লাইলি বেওয়াকে গলা কেটে হত্যা করে। বন্যা বাধা দিতে গেলে তাকে পেটে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত বন্যা হাসপাতালে চিকিৎসাধীন। দামেস্কে প্রেসিডেন্ট ভবন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ইসরায়েলি হামলার পর দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের সংঘাত বন্ধে সিরিয়া নির্দিষ্ট পদক্ষেপ নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই সিরিয়ার সংঘাতের অবসানেও আশাবাদী মার্কিন প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সিরিয়া দ্রুজ, বেদুইন ও সরকারি বাহিনীর ত্রিমুখী সংঘাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তবে সংঘাতে যাতে বন্ধ হয় সেজন্য উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, এই উদ্বেগজনক এবং ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে একমত হয়েছে সিরিয়া প্রশাসন। এর মধ্যে সোয়াইদা থেকে সরকারি সেনারা সরে যেতে শুরু করেছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সংকটটি শান্তিপূর্ণ সমাধানের জন্য যুক্তরাষ্ট্র এবং আরব পক্ষের সম্মিলিত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সিরিয়ায় হামলা থামানোর বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে ইসরায়েলিদের সাথে এক হয়ে দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অঙ্গীকার করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গোপালগঞ্জে কারফিউ চলছে, হামলার ঘটনায় আটক 20। হামলায় ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করলেন কারা মহাপরিদর্শক। এনসিপির পদযাত্রা ফরিদপুরে, আজ সারা দেশে বিক্ষোভ। গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি পালনের ঘোষণা নাহিদ ইসলামের। নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জের রক্তক্ষয়ী সংঘাতের পরিকল্পনা কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বললেন রিজভী। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।